দেখুন, মোদ্দা কথা হচ্ছে ক্ষমতায় যেই আসুক বা না আসুক, আমার আপনার মতো গরিব মানুষদের কাজ করে যেতেই হবে। তো সেই গরিব এখন নিজের কাজটা করতে চলে এসেছে ভিডিওর মধ্যে। তো নিয়ে চলে এসেছি ফিরে দেখা সেগমেন্টের আরও একটা নতুন এপিসোড। আজকের এপিসোডে কথা হবে 1993-এর বলিউড ফিল্ম খলনায়ক নিয়ে। আপনারা জানেন যে রিসেন্টলি খলনায়ক ডান্সের একটা অ্যানাউন্সমেন্ট এসেছে। ছবিটা কেন আসছে, কী কারণে আসছে, এটা আপনারা সবাই জানেন, জাস্ট ফর এনক্যাশমেন্ট। অন্তত এই ছবিটা আমি যখন রিভিজিট করলাম, নতুন করে দেখলাম যখন, তখন আমার এই কথাটাই মনে হলো আর কি, যেহেতু সানি দেওল, শেখ গদর বা বর্ডার 2 দিয়ে তার কামব্যাক হয়েছে এবং সেটা হিউজ লেভেল হয়েছে, তাই সঞ্জু বাবা তিনি হয়েছেন যে চলো আমিও আমার একটা আইকনিক সিনেমার একটা আইকনিক ক্যারেক্টার নিয়ে আমি একটা সিকুয়েল নিয়ে আসি আর কি। যাই হোক, তো এখন খলনায়ক নিয়ে কথা বলবো, যেটা আমি এর আগে বহুবার দেখেছি। আমার খুবই পছন্দের একটা সিনেমা, সুভাষ ঘাই স্যার সিনেমাটা ডিরেক্ট করেছিলেন আর কি। তো এই ছবিটার মধ্যে কি আছে, ছবিটা কেন এত ভালো একটা সিনেমা? এই ছবিটার মধ্যে প্রথম কথা হচ্ছে যেটা আমার সত্যি এসেছে রামায়ণের রেফারেন্স, তার সঙ্গে ছবিটার মধ্যে আরও অনেক কিছু আছে। আমি একটা একটা পয়েন্ট বলতে যাচ্ছি। ছবিটা শুরু হচ্ছে কীভাবে, দেখবেন যে একদম প্রথম শটটা ভারতের জাতীয় পতাকা দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এটা আমাদের দেশের একটা গল্প, এটাই ওই সিনটার মধ্যে বোঝানো হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাখি গুলজারকে একটা স্টেশনে বসে রয়েছে, শুনশানজার স্টেশন, একটা ট্রেন বেরিয়ে গেল, অর্থাৎ এই ট্রেন বেরোনো সিনের মধ্যে বোঝানো হলো যে কীভাবে সময়টা দ্রুত গতিতে সময়টা পেরিয়ে যাচ্ছে। মানে এখানে আমরা এক মায়ের অপেক্ষা দেখতে পাচ্ছি। কি অপেক্ষা? যে সেই মাকে ছেড়ে তার ছেলে, যে ছেলের রোলটা সঞ্জয় প্লে করেছিলেন বল্লু বলরাম, তো ছেলে মাকে ছেড়ে 6 বছর আগে চলে গেছে। এইবার সেই মায়ের মন অপেক্ষা করছে ছেলের জন্য, যে ছেলে যদি তার মায়ের কাছে ফিরে আসে। কিন্তু ছেলে তখন হয়ে গেছে টেররিস্ট, একটা ক্রিমিনাল, মোস্ট ওয়ান্টেড একটা ক্রিমিনাল হয়ে গেছে। এইবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ছেলেকে, যে একটা ক্রিমিনাল হয়ে গেছে, যারা টেররিস্ট হয়ে গেছে। এইবার এখানে প্রশ্ন উঠছে, যখন সে ধরা পড়ছে তখন এবার আমরা জ্যাকি সাহেবকে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালিতে এই যে ইউথরা, এখানে ইউথদের দিক দেখানো হচ্ছে যে এই যে ক্রিমিনাল যে হচ্ছে, সে নিজে থেকে ক্রিমিনাল হচ্ছে নাকি একে ক্রিমিনাল বানানো হচ্ছে। এবার এর পেছনে গল্প, সেটা পরে আমি আসছি এই বিষয়টাতে, সেটা দেখানো হচ্ছে। এই প্রশ্ন তোলা হচ্ছে যে ক্রিমিনাল নিজে থেকে হচ্ছে নাকি একে ক্রিমিনাল বানানো হচ্ছে এদের ব্রেন ওয়াশ করে। তারপর আমরা তার বস যে রশি মন্তা যে ক্যারেক্টারটা, তাকে আমরা দেখতে পাচ্ছি। এবারে আপনি দেখেন সিনেমাটার মধ্যে ফার্স্ট হাফে সঞ্জয় দত্তকে পুরো পাক্কা শয়তান, বা আরও রভাবে বললে পাক্কা ঢ্যামনা মনে হয় একদম। মানে তার ওরকম চাহনি, ওরকম তাকানো, মানে ওরকম হাসি, পাক্কা শয়তান একদম, যেভাবে সাক্ষাৎ শয়তান মনে হয়, যেভাবে সে কথা বলে, ওরকম বড় বড় চুল, ওরকম বডি, ওরকম ফিজিক, তাকে দেখতে পুরো পুরো বিষ লাগে দেখতে, পাক্কা শয়তান তাকে দেখলে মনে হয়। এবার কি হচ্ছে, যখন সে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, জ্যাকি চরিত্রটা রাম সিনহা, তখন কি হচ্ছে রামের, মানে ক্যারেক্টার রামের আদলেই করা আদর্শনের পুরুষ আর কি। তো রামের অমর্যাদা হচ্ছে। এবার যে রামের যখন অমর্যাদা হচ্ছে, তখন গঙ্গা অর্থাৎ চরিত্র, মাধুরীর চরিত্রটা, সে একজন পুলিশ অফিসার, সে এইবারে ডিসগাইজ নিয়ে যাচ্ছে হচ্ছে বল্লুকে ধরতে। অর্থাৎ এখানে রামের অমর্যাদা হচ্ছে রামের সম্মান রক্ষার্থে, মানে রামের সম্মান ফেরাতে এবার সীতা ডিসগাইজ নিয়ে যাচ্ছে রাবণকে ধরার জন্য। কিন্তু ধরতে গিয়ে কী হচ্ছে, সীতা নিজে ধরা পড়ে যাচ্ছে যে সে একটা পুলিশ অফিসার যে ডিসগাইজ নিয়ে ওখানে এসেছিল। এইবার কি হচ্ছে, সীতা এবার রাবণকে ট্রান্সফর্ম করছে যাতে রাবণ ভালো হয়, তার মধ্যে যাতে ভালো দিকগুলো যাতে বেরিয়ে আসে। এবং আমরা সেখান থেকে রাবণের, মানে বল্লু ক্যারেক্টারটার একটা ভালনারেবল দিক দেখতে পাই, যে সে কেন এরকম হয়েছে। এবার এইখান থেকে হচ্ছে আমরা বল্লুর জীবনের গল্প দেখতে পাচ্ছি। এবার এই যে প্রশ্নটা তোলা হয়েছিল যে এরা এই যে এরকম যারা ইউথ, যারা বল্লু ইউথ যারা, তারা ক্রিমিনাল হচ্ছে নাকি তাদেরকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে কি হচ্ছে,
এইখানে আমরা এখানে একটা মায়ের দিক দেখতে পাচ্ছি, যে এই যে মায়ের অন্ধ স্নেহ, রাখি তার ছেলেকে প্রচণ্ড স্নেহ করতো, অন্ধের মতো ভালোবাসতো, ছেলের কোনো দোষ একদম দেখতে হতো না। তো এবার কী হচ্ছে, আপনি দেখবেন ছবিটার মধ্যে একটা গান থাকে, যেটা ছবির বেস্ট গান, ও মা তুঝে সালাম আপনে বাচ্চে তুঝকো প্যারে রাবণ হইয়া রাম। তো কেন এই গানটার কথা বললাম, এই গানটাই ছবির মানে থিমটাকে কিন্তু দারুণভাবে কিন্তু এক্সপ্লোর করে, গল্পটা কিন্তু সুন্দরভাবে ডেপিক্ট করে। যে রাখি হচ্ছে ওই গ্রামের স্কুলে একজন টিচার ছিলেন, এবারে ওইখানেই ওই স্কুলেই সঞ্জয় যেমন পড়তো, আবার পাশাপাশি কিন্তু জ্যাকি শ্রফও কিন্তু ওখানে পড়তো। অর্থাৎ সঞ্জয় জ্যাকি শ্রফ কিন্তু ছোটোবেলার বন্ধু ছিল, বাবলা, জ্যাকি শ্রফের ক্যারেক্টার ছোটোবেলার ডাক নাম ছিল বাবলা, ভালো নাম রাম আর কি, যাই হোক। এইবার কি হচ্ছে, দুজনে কিন্তু একই টিচারের কাছে পড়ছে, কিন্তু একজন ভালো পথে যাচ্ছে, আরেকজন কিন্তু খারাপ পথে যাচ্ছে। এবার দেখবেন এই গানটা চলে যখন ওমা তুঝে সালাম, তখন দেখবেন যে সঞ্জয়ের ক্যারেক্টার, বাল্লু ক্যারেক্টারটা দেখবেন প্রার্থনা চলাকালীন একজনের দিকে পকেটে পেন চুরি করে নেয়। এইবার কী হচ্ছে, এইখানে রাখে তাকে কিছু বলে না। এবার কি হচ্ছে, রশি মহান্তা ওদের বাড়িতে আসতো তখন, যে বাল্লুর ব্রেন ওয়াশ করেছিল, ছোটোবেলা থেকে ব্রেনটা ওয়াশ করেছিল, তো বাজি এসব নিয়ে টেয়ে আসে। এইবার বাল্লু করে ওই বাজির প্যাকেট চুরি করে নেয়, মানে লুকিয়ে নেয় আর কি। এইবার কি হচ্ছে, যে ওর মধ্যে থেকে ক্রিমিনাল মাইন্ডটা কিন্তু প্রথমেই ছিল রশি মহান্তা, সেইটাকে বল না যে মানে আগুনে ঘি ঢালা, ওই আগুনে ঘিটা ঢেলে সেইটাকে আরও বাড়িয়েছে, তার ক্রিমিনাল মাইন্ডটাকে আরও ব্রডার করেছে, আরও বড় করেছে আর কি। অর্থাৎ তার মধ্যে ওটা হয়তো ছোটো লেভেলে ছিল, যেটা হয়তো মায়ের শাসন, কিন্তু মা ওদিকে শাসন করেনি, ছেলেকে আশকারা দিয়েছে সবসময়, ছেলে সেটা সুযোগ নিয়েছে। অন্যদিকে যে অ্যাকচুয়াল যে ভিলেন বা শয়তান রশি মহান্তা, সে আবার ওইটাকে কিন্তু ওর ভেতরে যে ক্রিমিনাল মাইন্ড সেটা কিন্তু কাজে লেগেছে তার নিজের স্বার্থে। এবং অবভিয়াসলি আপনারা জানেন যে সেখানে তার যে দিদি ছিল সুনিতা, যেটা প্লে করেছিলেন হচ্ছে অলকা মুখার্জি, যিনি মহাভারত, বিরাট মহাভারতে সুভদ্রা প্লে করেছিলেন, সেই অ্যাক্ট্রেস, তিনি সঞ্জয়ের দিদির রোলটা প্লে করেছিলেন ওখানে আর কি। তো তাকেও মেরে দিচ্ছে আর কি, তার বাবা মারা যাচ্ছে, ফ্যামিলির উপর ডেস্ট হয়ে যাচ্ছে আর কি, এবং সঞ্জয় একটা ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, এখানে কিন্তু আমি সঞ্জয়ের দিক দেখতে পাচ্ছি। এবার দেখুন গল্পটা কীভাবে আসছে। একদিকে রাখি গুলজার জ্যাকি শ্রফকে তার দিক থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে আমার ছেলে হয়তো আমাকে ভুলে গেছে, কারণ সঞ্জয় দেখবেন যে তার বয়ানে বলেছিল তার কোনো মা নেই, হ্যাঁ, তো সেটা রাখি ভাবছে যে ছেলে তাকে ভুলে গেছে, কিন্তু রাখি বলছে যে আমি তো মা, আমি তাকে কোনো ভুলতে পারি না। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় মাধুরী দীক্ষিতকে তার গল্প বলছে তার পয়েন্ট অফ ভিউ থেকে, এবার সেও ভাবছে যে তার মা তাকে ভুলে গেছে। তো আমরা এইভাবে মানে দুজনেই গল্পটা বলছে দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আমরা সেখান থেকে সামগ্রিক চিত্র আমরা পাচ্ছি অ্যাটলি সে কেন এরকম হয়েছে। এবার আপনি দেখবেন যে সঞ্জয়ের সঙ্গে কিন্তু অনেক কিছু কিন্তু হয়েছে, মানে তার সাথে ডিসক্রিমিনেশন হয়েছে। তো বেসিক্যালি কী হচ্ছে, এখানে শুধুমাত্র যে রশি মহান থেকে ভিলেন দেখাচ্ছে তা নয়, অ্যাকচুয়ালি এখানে কিন্তু সিস্টেমকে কিন্তু ভিলেন দেখানো হচ্ছে। এখানে কিন্তু দেখবেন যে পুলিশ কিন্তু করাপ্ট এখানে দেখানো কিন্তু হচ্ছে, এখানে সিস্টেম ভিলেন দেখানো, যে অ্যাকচুয়ালি এর পেছনে হচ্ছে সিস্টেম দেয় যে এরকম ক্রিমিনাল, এরকম টেররিস্ট তৈরি হওয়ার পেছনে, এবং সেই সিস্টেমের গাফিলের সুযোগ নিয়ে রশিমান্ধার লোকেরা তারা এদের ব্রেন ওয়াশ করছে, তাদেরকে এরকমভাবে টেররিস্ট তৈরি করছে। এইবার আপনাদের এখানে আমি রামায়ণ রেফারেন্স আরও বলি। এখানে একটাতে বললাম যে সীতা রাবণকে ট্রান্সফর্ম করছে, যাতে রাবণের মধ্যে যে ভালো দিক, যেগুলো আমরা সবাই জানি যে রাবণের মধ্যে একটা মানে কোয়ালিটি অব ডেফিনেটলি ছিল আর কি, তো সেই দিকগুলো আমরা কিন্তু ফুটে উঠতে দেখছি। যে যেমন একটা জায়গা থাকে দেখবেন যে যেখানে তারা একটা গ্রামে যায় এবং সেই গ্রামে একটা গুন্ডা অত্যাচার করছিল, এবং সেখানে সঞ্জয় সেই গুন্ডাগুলোকে মেরে এবং নিজে সেখানে গ্রামের একটা মাসে একটা হিরো হয় আর কি। তো সেইখানে আমরা তার একটা ভালো দিক দেখতে পাই, আস্তে তার মধ্যে যে ভালো দিকগুলো সেগুলো আস্তে আস্তে করে ফুটে বেরিয়ে আসে। দেখবেন ছবিটার মধ্যে একটা গান থাকে, পালকি মে হোকে সওয়ার চলি রে ম্যায় তো আপনি সাজানকে দুয়ার চলি রে। এই গানটা যখন হয় তখন দেখবেন মাধুরী দীক্ষিত কী করে, সে তার কানের দুল
আঙুলের আংটি, তারপর হচ্ছে হাতের চুড়ি, সেগুলো ফেলে তুলতে যায়। মানে রাবণ যখন সীতাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন সীতাকে নিজের গয়না ফেলে তুলতে গেছিল, যাতে রাম এবং লক্ষ্মণ একটা ক্লু পায় বা একটা দিশা পায়। বা এখানে আপনি বলতে পারেন যে ওই আংটি, কানের দুল, চুড়ি, এইসব বিভিন্ন গয়না দেখে যাতে জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা একটা ক্লু পায়, দিশা পায়। কারণ জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা সে কিন্তু সঞ্জয় দত্তকে খুব ভালো করে চিনত, তার কোনটা সত্যি কোনটা মিথ্যে সে কিন্তু খুব ভালো করে কিন্তু জানতো। তো এই ছবিটার মধ্যে অনেক কিছু রয়েছে, রামায়ণের রেফারেন্স রয়েছে, এক মায়ের অপেক্ষা রয়েছে, এক ছেলের মায়ের প্রতি অভিমান রয়েছে, সমাজের প্রতি একটা ক্ষোভ রয়েছে। তারপরে হচ্ছে যে এই যে ঋষিবন্ধন যারা শয়তান, যারা তারা কীভাবে ইউথদেরকে ইউজ করছেন যে স্বার্থে, তাদের কীভাবে শয়তান বা তাদেরকে টেরোরিস্ট বানাচ্ছে সেটা দেখানো হচ্ছে। তারপর হচ্ছে এখানে দুজনের বন্ধুত্ব দেখানো হচ্ছে, মানে সঞ্জয় জ্যাকি শ্রফের যে বন্ধুত্ব বলতে এখানে অ্যাকচুয়ালি মানে বন্ধুত্বের একটা পরীক্ষা দেখানো হচ্ছে আর কি। যে জ্যাকি শ্রফ যখন জানতে পারছে যে অ্যাকচুয়ালি সঞ্জয় তার ছোটোবেলাকারই বন্ধু, তখন সেই জায়গায় দাঁড়িয়ে তার মধ্যে কি মানে তৈরি হচ্ছে দেখানো হচ্ছে। তারপরে এক মায়ের আশকারাতে সেই ছেলে মানে শয়তান তৈরি হচ্ছে আর কি, যে এই যে মায়ের অন্ধপ্রেম সন্তানদের কীভাবে ক্ষতি করে সেটা দেখানো হচ্ছে আর কি। যে গানটা যে ও মা তুঝে সালাম আপনে বাচ্চে তুজকো প্যারে রাবণ হইয়া রাম, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে জ্যাকি শ্রফ সঞ্জয় তার ছোটোবেলার বন্ধু ছিল বল্লু আর বাবলা। এবার কি হচ্ছে যে রাখি ওই স্কুলের টিচার ছিল। এবার কি হচ্ছে যে একই টিচারের কাছে দুজনেই পড়ছে, কিন্তু একজন রাম হচ্ছে মানে একজন ভালো পথে যাচ্ছে, আর একজন রাবণ হচ্ছে, অর্থাৎ আরেকজন খারাপ পথে যাচ্ছে। রাইটিং নিয়ে যখন কথা হচ্ছে তখন এখানে আরও কিছু দিক আলোকপাত করাটা প্রয়োজন। সেটা হচ্ছে যে একদম ক্লাইম্যাক্সে, মানে ক্লাইম্যাক্সের ঠিক আগে দেখবেন যে একটা জায়গা থেকে যেখানে পেপারে একটা লেখা বেরোয় যে রাবণের সঙ্গে সীতার অবৈধ সম্পর্ক, এবং লাস্টের লাইনটা থাকে আজ কি সীতা রাবণ के साथ रही और राम को बदनाम किया। ওই কথাটা শুনতে দেখবে সঞ্জয় দত্ত বল্লু খুব জোরে জোরে হাসতে থাকে। কেন হাসে? বিকজ সে হাসছে হচ্ছে সিস্টেমের উপরে, সে হাসছে হচ্ছে মিডিয়ার উপরে, যে এই যে মিডিয়া ভিতরের বিষয়টা না জেনে কোনো কিছু না বুঝে শুধুমাত্র বাইরে যারা দেখতে পেলো সেটার ভিত্তিতে একটা তারা স্টেটমেন্ট দিয়ে দিল, এইটাতে সে হাসছে, এই স্টেটমেন্টের উপরে হাসছে। এবার এখানে এই যে গঙ্গা, সে যে বল্লুর সঙ্গে ছিল এতদিন ধরে, সে যে বল্লুকে ট্রান্সফার চেষ্টা, যেটা আমি বললাম যে এখানে সীতা রাবণকে ট্রান্সফর্ম করছে। এবার এদের মধ্যে ইকুয়েশন কী ছিল দেখুন, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালিতে বল্লু সে গঙ্গাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। যখন দেখবেন যে বল্লুর পায়ে গুলি লাগে এবং সে খুব অসুস্থ ফিল করে, তখন কিন্তু গঙ্গা ওই ঝড় বৃষ্টির মধ্যেও সে কিন্তু ডাক্তার ডেকে নিয়ে আসে, এবং তারপর থেকেই এবং যখন তার ভিতরে যে ভালো দিকগুলো, বললো যে ভালো দিকগুলো, সেগুলো যখন আস্তে আস্তে করে ফুটে বেরিয়ে আসতে থাকে, তখন তার কী হয়, তার গঙ্গার প্রতি একটা কিন্তু ভালোবাসা তৈরি হয়। এবং যখন সে জানতে পারে যে গঙ্গা অ্যাকচুয়ালি অন্য কারোর হয়ে আছে, মানে অ্যাকচুয়ালি সে মনে মনে জ্যাকি শ্রফকে ভালোবাসে আর কি। তাদের দেখবে যে যখন জ্যাকি শ্রফ মাধুরীকে বিয়ে করতে যাচ্ছিল তখন খবর আসে যে বল্লু জেল থেকে ভালো গেছে, এবং মাধুরী তখন সে প্রতিজ্ঞা করে যে সে বল্লুকে ফিরিয়ে নিয়ে আসবে। তো সে তো অন্য কারো হয়ে গেছে। যেখানে এসে দেখবেন যে মাধুরী কিন্তু তার সঙ্গে কিন্তু ভালোবাসার অ্যাক্টিং করে, কিন্তু তার সঙ্গে কিন্তু কোনো কিন্তু খারাপ কিছু কিন্তু করতে হয়, সে যেখানে ঠিক থাকে আর কি। ঠিক আছে, তো সঞ্জয় মানে বল্লু সে গঙ্গাকে ভালোবেসে ফেলে। এবার প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তাহলে বল্লু যেটা সেটা তাহলে কী ছিল? মানে একটা ডাক্তার ডেকে আনছে, সেটা আপনি বলতেন যে সেটা তার একটা মানবিক দিক থেকে সে করেছে, সে মানবিকতার খাতিরে করেছে, একটা মানুষের সে প্রাণ বাঁচে, যতই সে ক্রিমিনাল সে আলটিমেটলি মানুষ, আফটার অল মানুষ, সেটা মানুষের প্রাণ বাঁচাচ্ছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু যখন সে বল্লুকে পালাতে সাহায্য, যখন বল্লু যখন যে প্রপোজ করলো যে বিয়ে করার আর কি, প্রপোজ করলো বলতে যখন এই যে যখন এরা একটা কাইন্ড অফ একটা ইন্টিমেট যখন হচ্ছে আর কি ওই মন্দিরটার মধ্যে আর কি, তো তখন মাধুরী নিজের বিয়েটা বুঝতে পারে এবং তখন বলে আমি অন্ধকার হয়ে গেছি। তো তখন বলে যে আমার সাথে সবসময় ধোকা হয়ে এসছে, আমি এবার দেখাবো যে এক্স্যাক্ট খলনায়ক কাকে বলে। তখন যে বলে যে পুলিশ চাইতে ঘিরে ফেলেছে,
তোমাকে পালাতে হবে। তো এই যে গঙ্গা বল্লুকে পালাতে সাহায্য করছে, তাহলে এবার ওটা কী ছিল? তাহলে কি গঙ্গাও বল্লুর প্রতি আকৃষ্ট ছিল বা তাকে ভালোবেসে ফেলেছিল? দেখুন আমার মতে এখানে গঙ্গা অ্যাকচুয়ালিতে সে রামকেই ভালোবাসতো, সে রামেরই ছিল, কিন্তু যেহেতু বল্লুর সঙ্গে একটা সময় সে কাটিয়েছিল, অনেক সে বল্লুর সঙ্গে ছিল, বল্লুর প্রতি তার একটা কাণ্ডটা দুর্বলতা তৈরি হয়েছিল। এটাকে ভালোবাসা বলা যায় না, এটাকে ভালোবাসা বলে না, কিন্তু বল্লুর প্রতি একটা কিন্তু দুর্বলতা বা একটা কিন্তু কাণ্ডটা ফিলিংস এটা তৈরি হয়েছিল। এতক্ষণ তো আলোচনা করলাম শুধুমাত্র রাইটিং নিয়ে, এইবারে আসবো পারফরমেন্স নিয়ে। সবার প্রথমে যার কথা বলতে হয় সে হচ্ছে সঞ্জয় দত্ত অ্যাজ বল্লু বলরাম। একটা সেখানে বলে রেখে আপনাদেরকে পারফরমেন্স নিয়ে আরও কথা বলার আগে, সেটা হচ্ছে যে একবার শোনা গেছিলো যে খলনায়ক নাকি রিমেক হবে, কিন্তু এটা শোনা যায় যে রিমেকটা কেন হয়নি তার কারণ হচ্ছে যে যার কাছে স্ক্রিপ্ট নিয়ে যাওয়া হয়েছে সবাই করতে হয়েছে বল্লু ক্যারেক্টারটা, রাম সিনহা কেউ করতেই চায়নি, সবাই হচ্ছে বল্লু ক্যারেক্টার। তার কারণ ক্যারেক্টারের মধ্যে এত শেডস আছে, ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা ওটাই সবাই করতে লাগছিল আর কি। আর সঞ্জয় দত্ত বস কি পারফরমেন্স দিয়েছিল, মানে সঞ্জয় দত্তের কেরিয়ারের আমি বলবো যে ওনার কেরিয়ারের বেস্ট কাজ হচ্ছে বাস্তব, ব্যাপক করেছিল, দুর্ধর্ষ করেছিল। কিন্তু বিফোর বাস্তব যদি বলি, সঞ্জয় দত্তের বেস্ট কাজ ছিল হচ্ছে খলনায়ক। ফার্স্ট হাফে ওরকম ওরকম বিস্ট, ওরকম সাক্ষাৎ শয়তান লাগে তাকে দেখতে। আপনারা জানেন কেন জানি না, যে ডর যখন হচ্ছিল, যখন আর কি শাহরুখ খানের ডর, সায়ন দেওয়াল ছিল, জুহি চাওলা ছিলেন আর কি, তো শাহরুখের ক্যারেক্টারটার জন্য কিন্তু অরিজিনাল চয়েস ছিলেন সঞ্জয় দত্ত, বিকজ ইয়াশ চোপড়া খলনায়ক দেখেই ডিসাইড করেন যে রাহুল ক্যারেক্টারের জন্য তিনি সঞ্জয় দত্তকে কাস্ট করবেন। ওকে, তো আমি জানি না বন্ধু করতেন সঞ্জয় দত্ত করলে কীরকম কী হতো না হতো, হয়তো তিনি তার মতো করে করতেন, কারণ সঞ্জয় দত্ত বরাবরই এরকম ডার্ক ক্যারেক্টার খুব দারুণ বা নেগেটিভ ক্যারেক্টার দারুণভাবে প্লে করতেন আর কি। তো শাহরুখ খান যেটা সেটা অবশ্যই একটা লেজেন্ডারি ইতিহাস আর কি, হয়তো সঞ্জয় দত্ত তার মতো করে প্লে করতেন। এনিওয়ে, তো সঞ্জয় দত্ত এখানে যে পারফরমেন্স ছিল না, ব্যাপক দুর্ধর্ষ। ফার্স্টে ওরকম শয়তান, ওরকম একটা ক্রেজি, ওর একটা বিস্ট মোড একটা ক্যারেক্টার, সেকেন্ড হাফে তার মধ্যে একটা ইমোশনাল দিক, একটা ভালনারেবল দিক উঠে আসছে, সেটা যেমন সে ফুটে তুলেছিল। সঞ্জয় দত্ত টেরিফিক, এক্সট্রাঅর্ডিনারি, আউটস্ট্যান্ডিং এই ছবিটার মধ্যে। ব্যাপারটা হচ্ছে ছবিটার মধ্যে জ্যাকি শ্রফও দারুণ করেছিল, মাধুরী দীক্ষিত খুব ভালো করেছিল, বা যে ভদ্রলোক রসিমন্ত করেছিলেন উনি অনেক সিনেমায় থাকতেন, উনি হচ্ছে তিনি রাজেন সিনে ছিলেন, ওই যে মামার রোলটা প্লে করেছিলেন আর কি। তারপরে সিরিয়াল হতো সেই সময় সবাইমান বলে, সেখানে ভদ্রলোক অভিনয় করতেন। ভদ্রলোক যত সময় প্রমোদ মুথু এরকম ভদ্রলোকের নাম হবে আর কি। তো তিনিও কিন্তু খুব ভালো করেছিলেন, ভালো ভিলেন তৈরি করেছিলেন আর কি, এরকম একটা ম্যানিপুলেটিভ ভিলেনরা শয়তান, ওই যে কথাটা বলতো যে হোতা হে চলতা হে দুনিয়া, তারপর যে চশমাটা খুলে যে হা হা করে করতো আর কি। তো তিনি খুব ভালো করেছিলেন। রাখি গুলজারের কাছে খুব ভালো ছিল, যে মায়ের যে অপেক্ষা বা মায়ের যেটা আফসোস যে আমার অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসার জন্য ছেলেটা আজকে এরকম হয়ে গেল আর কি, তো তার যেটা আফসোস সেটা রাখি গুলজার ভালো করে ফুটে তুলেছেন। বাট সঞ্জয় দত্ত রামায়ণ ফিল্মের মধ্যে সঞ্জয় দত্তের প্রেমিকা ছিল, যাকে মানে হিন্দিতে হলে মাসুকা যাকে বলে। যাই হোক, তো যে যার মতো করেছিল, ঠিক আছে, কিন্তু ভাই সঞ্জয় দত্ত যা পারফরমেন্স দিয়েছিল আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি, দুর্ধর্ষ। এবং সত্যি কথা বলতে এই সঞ্জয় দত্তকে দেখা পাই যখন আমি এই এখনকার সঞ্জয় দত্তকে দেখি, সত্যি খারাপ লাগে যে সঞ্জয় দত্ত একসময় কী ছিল আর এখন কি হয়ে গেছে, একসময় কোন লেভেলে একটা। দেখুন ব্যাপার যে সঞ্জয় দত্ত বরাবরই একটার পাওয়ারফুল ছিল, একটার বরাবর ছিল দুর্ধর্ষ একটা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে সঞ্জয় দত্ত কোনোদিনই স্ক্রিপ্ট পড়তো না। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি ডিরেক্টর ভালো হয়, স্ক্রিপ্ট ভালো হয়, ক্যারেক্টার ভালো হয়, তাহলে তারপরে অভিনয় সত্ত্বে বেরিয়ে আসতো। অভিনয়টা তার মধ্যে ছিল, নইলে অভিনয় কখনই বেরোতো না, ঠিক আছে। কিন্তু যখন খাজা স্ক্রিপ্ট পেয়েছে, খাজা ক্যারেক্টার পেয়েছে, তখন তার মানে সেরকমই তার পারফরমেন্স বেরিয়ে এসছে আর কি। যেরকম এখন কী হচ্ছে, এখন সে যা পারছে তাই করে যাচ্ছে, যার ফলে এখন পারফরমেন্স সে একই রকমই হয়ে যাচ্ছে আর কি। দেখুন সঞ্জয় দত্তকে প্রমাণ করার মতো কিছু নেই, কিন্তু এটাও ঠিক যে সঞ্জয় দত্তকে যখন আপনি এরকম পারফরমেন্স যখন দেখবেন, মানে যারা ধরুন সঞ্জয় দত্তকে নতুন যারা দেখছে, আমি তাদের জন্য বলছি যে আমি বলবো তাদেরকে এই ছবিগুলো দেখতে, বাস্তব, খলনায়ক, সাজন,
ক্ষত্রিয়া, নাম, থানেদার, মুন্না ভাই, এই ছবিগুলো দেখতে, দুশ্মন রয়েছে, তাহলে বুঝতে সঞ্জয় দত্ত অ্যাকচুয়ালিতে কতটা ভালো একজন অভিনেতা ছিল। মানে নিজের পোটেনশিয়াল, নিজের ট্যালেন্ট পুরো ওয়েস্ট করে 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 গেছে সারা জীবন ধরে, এই করে গেছে আর কি। যাই হোক, তো সেটা আলাদা ব্যাপার আর কি। বাট সঞ্জয় দত্ত এক্সট্রাঅর্ডিনারি ছবিটার মধ্যে। ছবিটা টেকনিক্যালি কত ভালো, মানে এখানে ক্যামেরার কাজ বলুন বা বিভিন্ন যে রেফারেন্স উঠে রামায়ণের আর কি, সেগুলো ফুটে আসছে আর কি। তারপর লোকেশান, যেখানে ছবিটা শ্যুট করা হয়েছে একটা পাহাড়ির মধ্যে জায়গায় যখন যাচ্ছে আর কি, পাহাড়ের জায়গায় বৃষ্টি পড়ছে, যে লোকেশান সেইগুলোকে কত সুন্দর করে এখানে দেখানো হয়েছে আর কি। তো সব মিলে ছবিটা বলবো যে একটা ভীষণ ভালো একটা সিনেমা। আমার কাছে ছবিটা নেগেটিভ পয়েন্ট সেরকমভাবে নেই, শুধু বলবো যে আমার দুটো জিনিস মনে হয়েছে। সেটা হচ্ছে যে সঞ্জয় দত্ত কী কী অপরাধ করেছিল সেগুলো শুধুমাত্র মুখে মুখে বলা হচ্ছে, এবং দেখা যাচ্ছে সেটা এটা ক্রাইম করতে সে ধরা পড়ছে, ক্রাইমটা সে করছে, একটা মন্ত্রীকে সে গুলি মারছে, এটা দেখানো, সেটা ক্রাইমটা সাকসেসফুলি করছে, কিন্তু সে পালা থেকে সে ধরা পড়ছে একটা অন্যজনের দলে একজনের ভুলের কারণে ধরা পড়ে যাচ্ছে সে আর কি। এবার আমার এখানে মনে হয়েছে যে যদি এটা মানে দেখানো হতো যে সে ক্রাইমগুলো সে করছে, ঠিক আছে, মানে শুধু মুখে বলা যাচ্ছে যে কী কী ক্রাইম করছে, যদি দেখানো যায় ক্রাইমগুলো করছে, তাদের ব্যাপারটা আরও বেশি ইম্প্যাক্ট হতো। আর আমার এখানে দুটো জায়গা শুধু আননেসেসারি মনে হচ্ছে, অপ্রয়োজনীয় মনে হচ্ছে। একটা হচ্ছে যে মাদ্রাসা যখন ওদের সঙ্গে যখন ওই আন্তাক্ষরী খেলে, ওখানে যে কমেডি হয়, ওইটা আমার আননেসেসারি সিনটা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। আর একটা হচ্ছে অনুপম খের যখন ওই যে ফলস টেলিফোনে, মানে টেলিফোন তার কেটে গেছে, তো ওই ফলস কথা বলে যখন অনুপম খের, ওই জায়গাটায় কমেডি তৈরি করা, আমার ওই দুটো জায়গা আমার কাছে মানে অহেতুক অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। এছাড়া ছবিটার মধ্যে আর কোনো জায়গায় অপ্রয়োজনীয় বলে আমার মনে হয়নি। ছবিটা আমার কিন্তু খুবই ভালো একটা ছবি বলে আমার মনে হয় এখনও আর কি, ভীষণ ভালো ছবি আর কি। ছবিটা আমি তো অনেকবার দেখেছি, কিন্তু যখন ছবিটা নতুন করে দেখলাম আমি ছবিটার মধ্যে আরও কিন্তু এলিমেন্ট খুঁজে পেলাম, যা আপনার সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল আমার ওপিনিয়ন, আমার মতামত খলনায়ক ছবিটাকে নিয়ে। এবং ছবিটার একটা ডায়লগ থেকে দেখবেন যে হর খলনায়ক মে এক নায়ক ছুপা হতা হ্যায়, মানে রাবণের মধ্যেও তো কোয়ালিটি ছিল, রাবণের মধ্যেও তো কিছু ভালো দিক ছিল, তো সেটাই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে এক্সপ্লোর করে। তো ছবিটা আমি বলবো যে যারা ছবিটা দেখেননি, ঠিক আছে, তাদের ছবিটা আপনারা দেখুন। ছবিটা ইউটিউবেই ফ্রিতেই পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে, ছবিটা সেখানে দেখুন। এবং তখন বুঝতে হবে যে সঞ্জয় দত্তকে নিয়ে কেন আমি এই কথাগুলো বললাম। মানে এখনকার জেনারেশন সঞ্জয় দত্তকে দেখে হয়তো ভাবতে যে কী এত অভিনয় করতে হয় না, একই ধরনের অভিনয় করে সব ছবির মধ্যে, কিন্তু আপনি বললে আপনারা এই কাজটা দেখুন। আর খলনায়ক যারা দেখেছেন, যাদের দেখা আছে, সবাই দেখেছেন, কমবে সবাই দেখেছেন। তো যাই হোক, তো এই ছবিটা না আপনাদের কী স্থিতি জড়িয়ে আছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো কমেন্টে। ছবিটা নিয়ে আপনার সঙ্গে আড্ডা দিতে আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। আর এই পুরো আলোচনাটা ভালো লেগে তো এটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানেই শেষ করতে, এখন সবচেয়ে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।